সমুদ্রে যখন ঘুম ভাঙে তখন ৮টা ১৩ বাজে। সে চোখ মেলে তাকাতেই দেখল পর্দা ভেদ করে সুন্দর মিষ্টি রোদ গায়ে লাগছে। পাখির আওয়াজ কানে আসে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে সকালটা সুন্দর হলেও তার জীবনটা এতখানি সুন্দর নেই বোধ হয়। বিছানার বাকি অংশ সম্পূর্ণ ফাঁকা। তার মনে কেমন খটকা লাগলো যেন। আয়না কোথায় গেল? চলে গেছে কি? সে উঠে বসে চোখ চোখ কচলায়। গতকাল ও প্রায় শেষ রাতে ঘুমিয়েছে। অ্যালার্ম দেয়নি জন্য জাগনা পায়নি। সারা রুম এক নজরে চোখ বুলিয়ে নিয়ে রুম ছাড়ল সে। একতলা সুন্দর পরিপাটি বাসাটায় আজ কেমন যেন অস্থির লাগে সমুদ্রে। গতকালের প্রতিটা ঘটনার স্মৃতি বিশেষ মস্তিষ্কে এসে জমা হলো। সে শায়লা চৌধুরীকে খুঁজতে থাকে। অমনি সময় তিনি রুম থেকে বেরিয়ে এসে বলে, গুড মর্নিং সমুদ্র। সমুদ্র সরাসরি জিজ্ঞেস করলো, আন্টি আয়নাকে দেখেছেন? কোথায় ও? বাবা ঘুম না ভাঙতেই বইয়ের খোঁজ। সমুদ্র কিঞ্চিত দ্বিধাবোধ করল। কি বলবে ওনাকে? পুনরায় বলে ওঠে, কাল রাতে একটু ঝগড়া হয়েছিল। শায়লা চৌধুরী বেশ বিস্মিত হলেন। উনি ভাবতেও পারছেন না সমুদ্র আয়নাকে নিয়ে এত বিচলিত। কদিন আগেই না বলেছিল কাউকে ভালোই বাসবো না, কোনো মেয়ের প্রতি এক্সট্রা কেয়ার নিতে পারবে না। আজ আবার ওকে নিয়ে এত দরদ কেন? সে চতুরতার সঙ্গে শুধালো, কি হয়েছে? সমুদ্র একবার ভাবে তাদের মধ্যকার বিষয়াদি শেয়ার করবে না। তবে শায়লা চৌধুরী এক প্রকার জোর করলেন। পরবর্তীতে সমুদ্রের মনে হয় জানানো উচিত তাদের সম্পর্কের এমন বিশ্রী দূরত্বের কথা। জানিয়ে দেখা যাক কোনো সমাধান পাওয়া যায় কিনা। তাছাড়া শায়লা আন্টি তো সবসময় সাহায্যই করেন। সে সরল মনে বেশ মার্জিতভাবে দুজনের মনোমালিন্যের বিষয়গুলো জানালো। সমুদ্রকে দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ টেনশনে আছে। শায়লা সামান্য হাসলেন, দুয়ে দুয়ে চার মিলালেন, এরপর মুখ খুললেন। উনি বললেন, আয়ু এজন্য সকাল সকাল ঢাকায় ব্যাক করলো। ও আসলে তোমার সাথে থাকতে চাচ্ছে না। থাকতে চাচ্ছে না এমন কিছু বলেছে? বলল তো। কি বলেছে ও? শায়লা চৌধুরী বেশ বিপাকে পড়লেন। কিভাবে সমুদ্রের ব্রেন ওয়াশ করা যায় এটাই ভাবলেন। যেহেতু তিনি অনেক বুদ্ধিমতী, কাজেই বুদ্ধি বের করে ফেললেন। মুখটা কালো করে কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, কথা তো ওর আব্বুর সঙ্গে বলেছিল। যা শুনলাম তাতেই মনে হলো আয়ু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। আই মিন সেপারেশন কিনা শিওর না। আমি নিজেও বুঝছিলাম না কিছু। সমুদ্র যেন কেমন মিলিয়ে যায়। কপালের ভাঁজ স্থিরও হলো। ছোট একটা ঝগড়া থেকে সোজা সাপটা বাবার সঙ্গে ডিসকাশন করে ফেললো যে সেপারেশন চাই ওর। গত রাতে ওই বিষয়ে নীরব থাকলো, আর সকালে উঠে আমাকে না জানিয়ে সিদ্ধান্ত তলব করে চলে গেল। যাওয়ার আগে একবারও নিজের নেওয়া সিদ্ধান্ত তো আগে সমুদ্রকে জানাবে। আজব, তার ঘুম থেকে ওঠার অপেক্ষা করল না, তার আগে এত বড় সিদ্ধান্ত। শায়লা আন্দাজে ঢিল মেরে বলল, সেপারেশন চাইছে কি না ওটা আমি শিওর না বাবা। সমুদ্র যেন মিলিয়ে আসা কণ্ঠে বলে, সেপারেশনই মনে হয়। তোমার সাথে কন্ট্রাক্টও করতে চায় না এমনটাই শুনলাম। সমুদ্র চকিত উঠে বলল, এটা এটাও বলে গেছে যেন আমি কল না দিই। তাই তো শুনলাম, আমি ভুলও হতে পারি। সমুদ্র যেন ভীষণ আহত হয়। ঝড়ে পাখির পালক ভেঙে গেলে যেমন নড়বড়ে অবস্থা হয়, অমন দেখালো ওকে। শায়লা চৌধুরী ওর কাঁধে হাত রেখে বলল, তুমি টেনশন নিও না, আমি আছি তো। দেখি আয়ুকে বুঝাই, এত সহজ নাকি সব কিছু। সমুদ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, আমিও যাই, ভালো লাগছে না। আপসেট হয়েও না বাবা, আন্টি আছেন না, সব ঠিক করে দেব। সমুদ্র ভদ্রতার হাসি দিয়ে বলে, পরিস্থিতি ঠিক করে দিলেও ভাগ্য তো ঠিক করে দিতে পারবেন না। আমার মনে হয় বেটার হাফ ভাগ্য ভীষণ বাজে। যার সঙ্গে জড়াই সেই বিরক্ত হয়ে যায়। আয়না খুব ভালো একটা মেয়ে, সৎ মেয়ে, জন্য এমনটা বলছি না, মন থেকে বলছি। আপনি সত্যি খুব ভালো মনের মানুষ। এই প্রথম কোনো সৎ মাকে দেখলাম নিজের স্টেপ মেয়ের গুণগান গাইতে। ও আমারই মেয়ে, তুমিও আমার ছেলের মতো আপন মানুষ। আচ্ছা শোনো, আমাকে একটু জানাবে কি ভাবছো তুমি ভবিষ্যৎ নিয়ে? আগে আয়নার সঙ্গে যোগাযোগ করো না, তোমার দশা আমার চেয়ে কজন জানে। সো আমি বুঝিয়ে দেব কোনটা সঠিক তোমাদের জন্য। নাস্তা খেয়ে তারপর যাও। শায়লা আন্টি অনেক সাধলেন, কিন্তু সমুদ্রের যে কেন যেন খেতে মন চাচ্ছে না। সে দ্রুত বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। বাবার ফোন চেক দিল যদি আয়না কোনো মেসেজ দেয়, কিন্তু না, আয়নার নাম্বার থেকে কোনো কল বা মেসেজ কিছুই আসেনি। সে গাড়ি ড্রাইভ করার সময় একবার ভুলবশত সামনের গাড়িতে লাগিয়েও দিল। সব কেমন গুমট লাগছে। আয়না অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি?
সে তো দূরত্ব দিতেই চাইল। বিষয়টা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখত। ফাহাদ সাহেবকে কেন বলল সেপারেশন চাই? হোয়াই ডিরেক্ট সেপারেশন, তাও বিয়ের 1 সপ্তাহের পরেই? কিছুদিন আরও সময় নিত। যাকগে, ও ভালো যা বোঝে তাই সই। সে একা 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 তো এই বিয়ে চালিয়ে যেতে পারবে না। আয়না নিজের বাসায় ফিরে আসে সকাল 9:30টার পর। রুমে এসেই শুয়ে পড়ে। আলিয়া জেগেই ছিল। আপার এমন করুণ দশা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপা? আয়না জবাব দিতে পারে না। আলিয়াকে কি বলবে? ও ভীষণ কষ্ট পেতে থাকে, তবেও সত্যটা জানা উচিত। 2 দিন বাদে পরের মুখে শোনার চেয়ে আজ আপনের মুখে শুনলে তা বেশি গ্রহণযোগ্য। কষ্ট পেলেও এখনই সবটা সামলে নিবে দুবোন। আয়না বলে ওঠে, বাবা ওই মহিলাকে বিয়ে করে নিয়েছে, তাও গোপনে, আরও কয়েক মাস আগে, আমাদের না জানিয়ে। আলিয়া যেন আকাশ থেকে পড়ে। ক্ষণে নিজেকে দ্রুত সামলানোর চেষ্টা করে। বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তার। শায়লা চৌধুরীর সঙ্গে বাবার আরও 3 বছর আগে বিয়ে হতো, যদি আপা ঝামেলা না করতো। কিন্তু আপা আর সে মিলে বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে। তারপর অনেক কাহিনী। একসময় আপা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। এরপর বাবা মন পরিবর্তন করলেন। তারপর অনেক কাহিনী। একসময় আপা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। এরপর বাবা মন পরিবর্তন করলেন, বিয়ের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। কিন্তু আলিয়া জানতো বাবা সম্পর্কটাকে নাকচ করেনি। নিজের বাবাকে নিয়ে এসব বলতে বা ভাবতেও কেমন রাগ লাগে, গা জ্বালা দেয়। পূর্বাভাস পাওয়ার পরেও সে মানতে পারে না বাবার দ্বিতীয় বিবাহ। কোনো সন্তানই চায় না সৎ পা আসুক। এই ঘটনা যেন কিছুটা অভিশাপেরও অভিশাপ। কেন অভিশাপকেও কেউ অভিশাপ দিল? কিন্তু তার কি বা করার আছে? বাবা কি তার কথা মতো চলবে? বরং তাকেই বাবার আদেশ মেনে চলা লাগবে। বহু কষ্টে কান্না চাপিয়ে রাখে, নিজেকে শক্ত করে রাখার চেষ্টা চালায়, কিন্তু পারে না। এক প্রকার ঠুকরে কেঁদে ফেলে। সে কাঁদো কাঁদো গলায় বলে, শায়লা আন্টি কি এখানে এসে আমাদের সঙ্গে থাকবেন? এহেন প্রশ্নে আয়নার যেন গা জ্বালা দিয়ে ওঠে। কোনোভাবে এ বাসায় ওনার উপস্থিত সহনীয় নয় তার কাছে। চোখ ফেটে কান্না আসে তার। আলিয়া ছোট বোন হওয়া সত্ত্বেও তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপা তুমি তো 2 দিন বাদেই সমুদ্র ভাইয়ার সঙ্গে থাকবা, তোমার ওনার সাথে থাকতে হবে না। আয়না চোখ মুছে বলে, আলিয়া আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। আচ্ছা আমি যাই তাহলে। আলিয়া রুম ছেড়ে বেরিয়ে এসে বারান্দায় বিরস মুখে বসে থাকে। ওর কিছুই ভালো লাগে না। মন খারাপ কিনা তাও বোঝে না। সব ফাঁকা ফাঁকা লাগে। এই দিনটা আরও 3 বছর আগেই দেখার ছিল, তবুও 3 বছর পর ঘটার পরও মানতে পারে না। চোখে জল আসে। বাবার উপর রাগ লাগে। মনে হলো আপুর সঙ্গে আর কোনোদিন কথাই বলবে না। ক্ষণেই চমকে ওঠে সে। এমন কথা আগে আপা বলতো। আপা সাফ বলে দিয়েছিল বাবা বিয়ে করলে ওনার সাথে কথা বলা বন্ধ করে দেবে। এজন্য কি বাবা আপার এত দ্রুত বিয়ে দিয়ে দিল? তাদের ফ্যামিলিতে সবাই অনার্স শেষ করে বিয়ে করে। তার ফুপুই বিয়ে পাশ করে এই যুগে বিয়ে করেছে। অথচ আপা ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও সেকেন্ড ইয়ারে বিয়ে দিয়ে দিল বাবা। সেও যদি বিরোধিতা করে, তাহলে কদিন বাদ তারও যদি বিয়ে ঠিক করে। মনের মধ্যে বেদনার চেয়ে ভয় বেশি কাজ করে। তার কেন যেন মনে হচ্ছে আপা ঝামেলা করতো, জন্যই আপাকে জলদি বিয়ে দিয়েছেন। এছাড়া কারণ সে দেখছে না কোনো। সে নিজের ক্ষেত্রে মোটেও এত দ্রুত বিয়ে চায় না। তাহলে কি করবে? যত দ্রুত সম্ভব শায়লাকে মেনে নেবে। এটাও তো ভীষণ কঠিন একটা কাজ। সমুদ্র ফিরে এসে মাকে জানালো আজ অফিস যাবে না। মিসেস রোদেলা ছেলের চেহারা দেখে চমকে ওঠে। এ কি হাল বানালো চেহারার! এমন চোখ মুখ লাল করে রাখতো যখন ইউসার সঙ্গে ওর ব্রেকআপ হয়। আজ এতদিন পর এমন কি কষ্ট পেল যে ওর চেহারায় আগের মতো যন্ত্রণা ফুটে উঠল। মিসেস রোদেলা বলে, কি হয়েছে বাবু? সমুদ্র মাকে একদম কোনো বাড়তি প্রেশার দিতে চায় না। এক এক জীবনে মা বাবাকে কম দুঃখ দেয়নি। এখন চুপ থাকাই শ্রেয়। সে বলল, অসুস্থ লাগছে, কিছুক্ষণ ঘুমাবো, সেরে যাবে। সমুদ্র নিজের বিছানায় এসে গা এলিয়ে দিল। কেমন শূন্য শূন্য লাগছে। সারাটা ঘর কেবল মাথায় আয়নার কথায় ঘুরপাক খাচ্ছে। আর কোনো চিন্তায় মস্তিষ্কে নেই। আয়না আচ্ছা আয়না না বলল ওই সময় আই লাভ ইউ সমু, ভালোবাসি বলেও মাত্র একবার চলে যেতে বলায় সে চলে গেল। কই সমুদ্র তো যায়নি। তার প্রথম প্রেম যখন বলেছিল ছেড়ে যাও, সে তো একেবারে ছেড়ে যায়নি। তাহলে আয়না কেন এমন করলো? তাহলে কি সে কি ধরে নেবে মেয়েদের ভালোবাসা কিছুটা কচু পাতায় বৃষ্টি ফোটার মতো? দূর থেকে দেখতে কি অদ্ভুত সুন্দর,
কিন্তু একটু নড়ালেই কেমন সহজভাবে গড়িয়ে চলে যায়। অনেক চেষ্টা করেও সমুদ্রের ঘুম হলো না। সে উঠে বসে নীলা আর সায়নের সঙ্গে ভিডিও কলে কথা বলার ডিসিশন নেয়। অনেক চেষ্টা করে সমুদ্রের ঘুম হলো না। সে উঠে বসে নীলা আর সায়নের সঙ্গে ভিডিও কলে কথা বলার ডিসিশন নেয়। ওরা দুজনকে খুব ভালো বোঝে, অ্যাটলিস্ট আব্বু আম্মুর চেয়ে ভালো বোঝে। ছোটবেলার বন্ধু তারা, যদিও বা সায়ন জার্মানিতে আছে। কিন্তু শত ব্যস্ততার পরও সমুদ্র আর নীলার কল ওই ইগনোর করে না। 3 বন্ধু একসঙ্গে ভিডিও কলে আসে। নীলার মেয়ে হয়েছে, সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, তবু চোখে মুখে আনন্দের ছাপ ক্লান্তি ছাপিয়ে দিচ্ছে। ওরা সবাই কিছুক্ষণ গল্প করলো। এরপর সমুদ্র বলে, দোস্ত আমি একটা বড় বিরাট সমস্যায় পড়েছি। নীলা বলে, আবার কি করলি? এক জীবনে তোর নাটক দেখে পাকিস্তানি ড্রামা বানানো যাবে। সমুদ্র বিরক্তিতে ধ্বনি প্রকাশ করে এরপর বলে, আয়নার সঙ্গে অনেক সমস্যা হয়েছে, অ্যাডজাস্ট তো হলোই না, তার আগেও ডিভোর্স চায়। সায়ন বলে ওঠে, কসকি বেটা, এত দুর্যোগ পাড়ি দিয়ে বিয়ে করলি? ভাবি ভাগলো কেন? ইয়ার তোর মধ্যে ঝামেলা আছে, দুষ্টু ট্রিটমেন্ট নে লাগলে। এখন কত চিকিৎসা বের হলো, তুই ডাক্তার হয়ে বিনা চিকিৎসায় সাফার করছিস। সায়ন তোরে আমি পিটায় মেরে ফেলবো আজাইরা কথা বললে। ওই বেটা, বিয়ের 7 দিন পর এসব করলে মাইসে ওই সবই ভাববে। কই তুই জিগাবি হানিমুনের জন্য কক্সবাজার নাকি সিলেট ভালো হবে? তা না, তোর এখন ডিভোর্স লয়ার চাই। সমুদ্র যতটা পারে রাগ নিয়ন্ত্রণ করে। এই সায়নে তো লেম কথা বলে। নীলা এতক্ষণ চুপ থাকে, এবারও বলে ওঠে, ডিটেলসে সব বলতো। সমুদ্র A to Z বলল, কিছুই বাদ রাখে না। নীলা মাথায় হাত চাপড়ে বলে, এমন করলে তো আর কোনোদিন বউয়ের হাতে রান্না খাওয়া হবে না। সমুদ্র, কোন ধাতের মানুষ রে তুই? ও বলছে আমি নাকি রোবট। সায়ন বলে, একেবারে এত খাঁটি কথা বলার জন্য ভাবি ওরফে এক্স ভাবে একটা নোবেল ডিজার্ভ করে। নীলা বলে, এমন করা ঠিক হয়নি, কারো ফিলিংস নিয়ে খেলাটা কি অন্যায় হচ্ছে না? সত্য গোপন রেখে কতদিন? সমুদ্র মাথা নিচু করে বলে, আমিও ভালো রাখার অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হচ্ছি। নীলা পরামর্শ দিল, দেখ ভুলেও যোগাযোগ অফ করিস না, এটা বোকামি হবে। অ্যাটলিস্ট টাচে থাক, দেখা কর ওর সাথে। এভাবে দূরে থাকলে ওই ডিভোর্সই শেষ ভরসা। ও নিজেই নাকি বলেছে যোগাযোগ করতে চায় না। নীলা বাজ খায় গলায় বলে, তোরা ছেলেরা এমন কেন রে? মানে একবার পেয়ে গেলেই ইফোর্ট একদম 0%, মানে একদম ফিক্সড, মানুষ চাই করবি থেকে যাবে, এমন মনোভাব কেন রে? এত মিসবিহেভ করলি, ও রেগে গিয়ে কি এমন বলল? তুই মেয়ে সব ছাড়ে দিয়ে বসে আছো? মানে কথা বলার ট্রাইও করবি, মিনিমাম ইফোর্টও দিবি না। ইউসার জন্য পারলে জান দিতি, আর এখন কিছুই করবি না। আয় নাকি বানে ভাসে আসছে। সমুদ্র বলে, ওই মেয়েকে নিয়ে আর কিছু বলিস না, ওর জন্য জীবনটা বরবাদ। সায়ন বলে, মেয়েদের জন্য ছেলেদের জীবন ধ্বংস হয়, এটা ইতিহাস সাক্ষী আছে। আর তোরা ফেসবুকে আইসা ঢং মারাস। জেন্ডার রিলেটেড ইস্যু নিয়ে নীলা আর সায়নের মধ্যে ঝগড়া লেগে যায়। সমুদ্র কেমন আনমনে হয়ে ওঠে। আজ সারাটা দিন কেবল আয়নার জন্যই ভেবেছে সে। ইনফ্যাক্ট অন্য কেউ বা অন্য গুরুত্বপূর্ণ বিষয়েও ভালো লাগছে না। কি করবে সে? একবার কল দিবে, ওকে দেওয়া উচিত বোধ হয়। ল্যাপটপ সাইডে রেখে সে ফোন হাতে নিতেই একটা ইমেল পেল। আয়না অফিসিয়াল ইমেল পাঠিয়েছে, সেখানে লেখা ও রিজাইন করতে চাইছে। ইমেল পড়ার পরেই সমুদ্র ঘামতে লাগে। তাহলে শায়লা আন্টি ঠিক ছিল, আয়না আসলে সবটা ছেড়ে দিতে চাচ্ছে। সমুদ্রের মাথার 2 সাইডে তীব্র ব্যথা অনুভব হলো। মাথায় ভো ভো আজ হচ্ছে যেন। আর কিছুদিন পরে ট্রেনিং সম্পূর্ণ হবে, এরপর সার্টিফিকেট পাবে। আর মেয়ে এই মাঝপথে কেন রিজাইন চাচ্ছে? ওর ইমেল দেখে মনটা আরও বিষিয়ে ওঠে। সে সাহস করে আয়নাকে কল দেয়। 3 বার কল হওয়ার পর আয়না রিসিভ করলো। ওর ভয়েস শুনে কেমন যেন অনুভূতি হলো সমুদ্রের। বুকের কোনো সূক্ষ্ম ব্যথা ফিল হয়। দুইজনে চুপ থাকে, যেন চুপ থাকার প্রতিযোগিতা চলছে। আর লাভবান হচ্ছে সিম কোম্পানি। সমুদ্র বলে, ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বেশি সময় নেব না, মেইল দেখলাম, অ্যাপ্রুভ করে দেন। সমুদ্র একটু নীরব থেকে সহসাই বলে ওঠে, আয়না শিওর? আর কটা দিন আসো, ট্রেনিং শেষ হলে আমি ম্যানেজ করে সার্টিফিকেট দিয়ে দেব। অফিসে বাকি 3 মাস আসা লাগবে না। না, আমি আর আসবো না। অফিসে এই কয়েকদিন এক্সট্রা কোনো প্যারা দেব না। আসো, লাভই হবে। এই সময় রিজাইন করার মানে কি?
সে জিজ্ঞেস করতে চাইছিল সেপারেশন নিয়ে কী ভাবছে আয়না, কিন্তু মুখ দিয়ে কিছু বের হয় না সমুদ্রে। কিভাবে আগাবে সে? ধ্যাত, মাথায় কিছু আসে না। আচমকা সে বলে ওঠে, হ্যাপি ডিস্টেন্স। অন্যান্য কাপড়রা হ্যাপি টুগেদার সেলিব্রেট করে, আমরা না হলে ডিস্টেন্স পালন করি। ফানি। ফোন কানে নিয়ে বসে থাকে ও প্রান্ত থেকে আয়না একদম চুপ। নিজেকে এত পরিমাণ বলদ মনে হচ্ছে। রাত 8টার দিকে আয়নার ফোন বেজে ওঠে। সে অতি দুঃখে পাথর হওয়ার মতো ভারাক্রান্ত হৃদয়ে যন্ত্রণা বিছিয়ে নিজের বেডে শুয়েছিল। সারাদিন মাথা ব্যথার অজুহাতে রুম ছেড়ে বের হয়নি। বিকেলের দিকে বলেছে নাকে ব্যথা হচ্ছে, সহ্য করতে কষ্ট হচ্ছে, জন্য শুয়ে আছে। যদিও শারীরিক ব্যথার চেয়ে মনের ব্যথাগুলো বেশি পীড়াদায়ক তার জন্য আজ। বাবা নিজে ফিরে এসেছে দুপুরের পর। বাসার পরিবেশ একদম থমথমে, নিস্তব্ধ, যেন কোনো নীরব পুরী। কিন্তু সাধারণত তারা সবাই বাসায় থাকলে অনেক হাসি মজা গল্প করে। আজ সব কিছুই ভিন্ন রকম। বাবা ইতিমধ্যে দুবার রুমে এসেছে, কিন্তু একবার আয়না ঘুমের ভান ধরেছিল, দ্বিতীয়বার দেখেও একদম চুপচাপ হয়ে শুয়েছিল। বাবা বার কয়েক ডেকেছে তাকে, কিন্তু সাড়া দেয়নি। ফোন আবার বেজে উঠতেই সে বিরক্ত হলো। স্ক্রিনে সমুদ্র নাম দেখেই আরও রাগ লাগে। এতবার কল দেওয়ার কি আছে ওনার? সবটা ঢং, যখন ইচ্ছা যা মর্জি তাই করবে। সে ফোন রিসিভ করতে ও পাশ থেকে বলল, একটু বারান্দায় আসো তো। কেন এত প্রশ্ন করো কেন? আসো, গেলেই দেখতে পাবে। না, পারবো না যেতে। হ্যালো, তোমার রুমের বারান্দায় যেতে বলেছি, রকেটে করে নেপচুন গ্রহে যেতে বলিনি। ইচ্ছে নেই। এত অলস কেন তুমি? আমি বসুন্ধরা থেকে বীরপুর আসলাম, আর তুমি রুম ছেড়ে বারান্দায় আসতে পারবে না? আয়না এতক্ষণ খুব বিরক্তি নিয়ে কথা বলছিল। যখন এখানে ভাসে উনি এসেছেন, ও আবাকে শেষ পর্যায়ে চলে যায়। প্রশ্ন করে, আপনি এসেছেন? কি মনে হয়? আয়না কথা বাড়ালো না, সঙ্গে সঙ্গে বারান্দায় গিয়ে উপস্থিত হলো। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে সমুদ্র ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যস্ত রাস্তা, কোলাহলপূর্ণ। সেকেন্ডে 3টা রিক্সা পার হচ্ছে। তবুও আয়নার একটু হলেও ভালো লাগলো। সে তবুও কঠোর গলায় বলে, কেন এসেছেন? অফিস থেকে ফেরার পথে তোমার বাসার সামনে গাড়ি আটকা গেল, আর ইঞ্জিন চালু হচ্ছে না। তাই নাকি? আমার বাসার সামনে ইঞ্জিন নষ্ট হলো? হুম। আয়নার তখন এত মেজাজ খারাপ হলো, সে সাথে তীর তীর করে একটা ভালো লাগার আবেশ ছুঁয়ে যায়। অ্যাটলিস্ট ভুজুং ভাজুং বলে এসেছে তো। আয়নার একবার মনে হয়েছিল ওনার আসলে এই সম্পর্কটা নিয়ে কিছু যায় আসে না। না হলে গত রাতে এত সহজে কেন বলল সব কিছু শেষ করতে চায় কিনা। সমুদ্র পাশ থেকে বলে, হ্যালো। তখনও রাস্তা থেকে ওপরের দিকে হাত নাড়ছিল। হ্যালো বলার ভঙ্গিমায় অক্টোবরে মাঝামাঝি, কিন্তু খুব একটা গরম ভাব নেই। একটা শান্ত ভ্যাবসাহীন আরামদায়ক বাতাস বইছে। তোমার দারোয়ানকে নিয়ে একটা পার্সেল পাঠিয়েছি, নিয়ে নাও। পার্সেল কি জন্য? কিসের পার্সেল? আয়নার প্রশ্নে বেশ বিপাকে পড়ে সে। মেয়েটা একদম ছোট বালিকার মতো, সব কিছুতেই কোনো না কোনো কেন কেন করে মাথা খায়। সে সহজভাবে না বলে পেঁচিয়ে উত্তর দিল, ডেলিভারি ম্যানের জব নিব পার্ট টাইম, তাই একটু এক্সপেরিমেন্ট করলাম, কেমন হলো? আয়না ঠাস করে ফোনের লাইন কেটে দেয়। এক ধরনের ফাজলামো ভালো লাগে না একদম। সমুদ্র রাস্তা থেকে ইশারা করে বুঝায় কি হলো, কেন ফোন কাটলো। আয়না উত্তর না দিয়ে বারান্দা থেকে ফিরে এসে দরজা লাগিয়ে দেয়। আয়নার রুমে আসতেই আলিয়া এক প্রকার হুড়হুড়ি করে একটা বক্স হাতে রুমে ঢুকে। এরপর বলে, আবার তোমার জন্য গিফট এসেছে দেখো। আয়না বক্স খুলতেই অবাক, অনেকগুলো কিটক্যাট, ছোট বড় সব সাইজের চকলেটের প্যাকেট, আর ভেতরে একটা হোয়াইট লিলির বুকে। অবশ্য নোট দেওয়া নেই কোনো। তবে আয়নার ধারণা ডাক্তার সাহেব কোনো কারণে অনুতপ্ত বা সরি বোধ করলে ফুল উপহার দেয়। তখনই বেল বেজে ওঠে। গেট মনে হয় ফাহাদ সাহেব খুললেন। বাইরের দিকে পুরুষালী আওয়াজ ভেসে আসে, নিশ্চয়ই সমুদ্র এসেছে। আলিয়া বেরিয়ে যায় দেখার জন্য। আয়না চুপচাপ রুমে বসে, কিন্তু ওর নিজের স্বভাবেও চঞ্চলতা আছে। সে বসে থাকতে পারল না, বের হয়ে আসে রুম থেকে। সমুদ্র তখন ফাহাদ সাহেবের সঙ্গে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথা বলছিল। আয়নাকে আসতে দেখে দুজনের দৃষ্টি ওর দিকে গেল। ফাহাদ সাহেব সামান্য হাসলেন মেয়েকে দেখে। সারাদিনে কেবল রুম থেকে বের হলো, নিশ্চয়ই সমুদ্রে এসেছে খবর পেয়েই বের হলো। আয়নার মনে হচ্ছে তার বের হওয়াই ঠিক হয়নি। সমুদ্রকে দেখার তো কিছুই নাই। ওই ফালতু থার্ড ক্লাস ছেলেটাকে এক ঝলক দেখতে আসার দরকার ছিল না। বাসার সবাই তাকে এলিয়েনের মতো ট্রিট করছে। এত অদ্ভুতভাবে তাকিয়ে কেন আছে সবাই? ওর কেমন আনইজি লাগলো।
সমুদ্রই কথা বলে ওঠে। শুনলাম তোমার নাকি মাথা ব্যথা ভীষণ, ওষুধ খাবে এখন? আয়না রেহেন প্রশ্নে মেজাজ আরো বিগড়ে গেল। আরে বাবা, কোনো ডাক্তার কি কোনোদিন রোগীকে জিজ্ঞেস করে যে মিস রোগী আপনি কি এখন মেডিসিন নেবে? আজব তো। আয়না ওর দিকে তাকাতেই দেখে সমুদ্র আগে থেকেই ওর পানে চেয়ে আছে। আয়নার দ্রুত রুমে ফিরে আসে কিছু না বলে। সমুদ্র একটু পর আয়নার রুমে ঢুকে, হাতে একটা কালো ব্যাগ। এখানে ওর কিছু অপ্রয়োজনীয় হেলথ ইকুইপমেন্ট থাকে। এই ব্যাগটা ওর খুব প্রিয় একটা ব্যাগ। ইন্টার্ন করার টাইমে ওর প্রিয় প্রফেসর উপহার দিয়েছিল এটা। আয়না তখন রুমে বসে কেবল একটা কিটক্যাট মুখে দিয়েছে। অমর সময় সমুদ্রের সাথে দ্বিতীয় দফায় সাক্ষাৎ ঘটে। সে দ্রুত নড়ে চড়ে বসে টেবিল থেকে ওড়না নিয়ে ধরবে, এমন সময় সমুদ্র শুধালো, থাক, ওড়না না নিলেও হবে, আমিই তো এসেছি, আমার সামনে ওড়না নেওয়া লাগবে না। কথাগুলো বেশি স্পষ্ট আর কেমন অনুরোধ অধিকার বোধ স্বরূপ বলার ধাঁচে যা প্রকাশ পাচ্ছে, কিন্তু আয়নাও কম যায় না। সে সঙ্গে সঙ্গে টেবিল টান মেরে একটু ছামটা মেরে ওড়না গায়ে জড়ায়। টেবিল থেকে এক ঝটকায় নেওয়ার ফলে পাশে দাঁড়িয়ে থাকা সমুদ্রের হাতে লাগে। আয়না দেখেও যেন দেখে না। ইগনোর করে করে সমুদ্রের অন্তরের জ্বালা পোড়া আরও বাড়াচ্ছেও। সমুদ্র এতদিন পরে এসেছে গ্যাস্ট্রিকের জন্য পেটে বুকে জ্বালা হয়। আজ এক অভিনব গ্যাস্ট্রিক আবিষ্কার করেছে সে। এইটা মনোগ্যাস্ট্রিক। মনের মধ্যে জ্বালা পড়া শুরু করে, তার ধ্যান ভাঙে। সমুদ্রের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি খুব খুব তাড়া করে। চোখ গেল আয়নার হাতের দিকে। ওই তো এখনও তার নামের অক্ষরগুলো জল জল করছে আয়নার হাতের তালু। মুহূর্তের মধ্যে কেমন অজানা জেদ চাপে। খুব সেপারেশন চাই তোমার? তাহলে বুঝি খুব দেব? আমাকে তো বলার সাহস পাচ্ছ না। সমুদ্রের কেমন আয়নার উপর বড্ড জোর খাটাতে মন চাচ্ছে। এমন উদ্ভট সব অনুভূতিকে দমিয়ে নিয়ে বলে, হলুদ খামটা দেখেছ? আয়না ভ্রুকুচকে বলে, কোন হলুদ খাম? সমুদ্র তার দেওয়া বাক্স থেকে কিটক্যাট সরিয়ে একদম শেষ প্রান্ত থেকে একটা খাম বের করে দেয়। এরপর বলে, তোমার দেনমোহর সেদিন দেওয়া হয়নি তো? তুমিও চাওনি। আমার আয়নার হাতে ধরিয়ে দিল। আয়না একবার ওর দিকে তাকালো। সমুদ্র আচমকা ওর নাক ফুলের জায়গায় হাত রাখলো। আয়না কেঁপে ওঠে কিঞ্চিত। ওষুধ হলো? সয়েলিং তো হয়নি, তাহলে নাক ফুল খুলে ফেলেছ কেন? এমনি। নাক ফোরানোর জায়গা বন্ধ হয়ে যাবে কিন্তু, রক্ত জমাট বেঁধে। তখন আর নাক ফুল ঢুকবে না। না ঢুকলে নাই। বেশ সাজালো কণ্ঠে বলে ওঠেও। সমুদ্র বোঝে কালকের রাগ সবটা ওই নাক ফুলের উপর দিয়ে যাচ্ছে। ওটা সমুদ্রে দেওয়া উপহার দেওয়া ছিল বটে। আর মেয়ে যে পরিমাণ রেগে বোম হয়ে আছে, নাক ফুল পড়তে বললে বারান্দা দিয়ে রাস্তায় ফেলে দিলেও দিতে পারে। সমুদ্র ইচ্ছে করে একে চেতানোর জন্য বলে, অবশ্য নাক ফুলে তোমাকে মানায়ও না তেমন, অযথাই করেছিলে। বোঝা উচিত ছিল, বুদ্ধিমতী হলে বুঝতে। আয়নার এত রাগ উঠল, আয়না কি পড়বে না পড়বে, কাকে কোন নামে ডাকবে, এসব ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওনার কিছু বলাই তো বেমানান, সেখানে বেটা উল্টোপাল্টা মতামত দেয়। আয়না ধাপ করে উঠে দাঁড়িয়ে খ্যাপাটে বাঘিনীর ন্যায় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক প্রকার রাগ নিয়েই নাক ফুলটা নাকে বসাতে গিয়ে বেকায়দায় ব্যথা পায় আর মুখ ফুটে অস্ফুটে আও বলে ওঠে। সমুদ্র হতদন্ত পায়ে এগিয়ে এসে ওর কাঁধ ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমাকে বললেই তো ঠিকঠাক মতো পরিয়ে দিতাম। আয়নার কাছে ওনার সব কিছুই, এই যে অতিরিক্ত কনসার্ট, সব কিছুই যেন আলগা ঢং, লোক দেখানো পীড়িত মনে হচ্ছে। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে ক্ষণেই সে ওর থুত নিতে হাত রেখে এদিক ঘুরিয়ে খুব সাবধানে নাকফুল পরিয়ে দিয়ে সেখানটায় হাত বোলায়। এরপর বলে, যার উপর আগ্নেয়গিরির মতো রেগে ফুসছ, সে জলজ্যান্ত সামনেই আছে, পারলে তার উপর রাগ দেখাও, অন্য কিছুর উপর রাগ দেখাতে হবে না। এরপর টুক করে ওই জ্বলতে থাকা নাক ফুলের উপর একটা আলতুত করে চুমু খেলো। এরপর বলে, উফ, নাক বোচা, এজন্য ঠিকঠাক আরাম করে ভারী কিছু দিতে পারলাম না। আয়নার এত মেজাজ খারাপ হয়, সে সঙ্গে সঙ্গে বাস খায় বলাই বলে, বোচা নাক নিয়ে এত সমস্যা থাকলে বিয়ে করলেন কেন? খাড়া নাকওয়ালা মেয়ের কাছে যান, এক্ষুনি বের হন আমার রুম থেকে। সমুদ্র হাসি আটকাতে পারে না। কালকে থেকে পরিস্থিতি এত বাজে যাচ্ছিল যে হাসার মতো পরিবেশ ছিল না, কিন্তু এই মুহূর্তে দম ফাটানো হাসি পাচ্ছে।
মানুষ নিজের বোচনাক নিয়েও এত অপসেট হয়। আয়নাকে আর রাগানো ঠিক হবে না ভেবে সে রুম ছেড়ে বের হলো, কিন্তু একেবারে চলে যায় না। ফাহাদ সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে জানলো আয়না ওর বাবার উপর ওরও রেগে আছে। সমুদ্রের মনে হচ্ছে আজ বুঝি রাগ দিবস, দেখি সুযোগ পেলে ওকে হ্যাপি অ্যাংরি ডেথ উইশ করে আরও খেপাতে হবে। সমুদ্র মনের ভুলেও শ্বশুরকে সেপারেশন নিয়ে কিছু জিজ্ঞেস করেনি। নতুন জামাই সে, এসব জিজ্ঞেস করা মানে হলো কিছুটা এমন নিচ থেকে কুমিরের জন্য খাল কেটে সেই খালে সোফা আর এসির ব্যবস্থা করা। আগ বাড়াই বিপদ ডাকার মতো নির্বোধ হওয়া যাবে না। এজন্য কৌশলে সেপারেশনের এন্টিদের মন বুঝিয়ে দিয়ে তাদের বিয়েটার ভিত্তি আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে। নিজের কামাই করা টাকা দিয়েছে দেনমোহরে, অধিকার তো আছে। আজ থেকে আরও এক ধাপ বেশি এগিয়ে গিয়ে আরও বেশি অধিকারের ভাগিদার হলো। ফাহাদ সাহেবের সঙ্গে বসে টিভি দেখতে বসে সে। একটু পর ফাহাদ সাহেব উঠে পড়লেন। মনটা বড় উসখুস করছে সমুদ্রের। আয়নাকে দেখলে এক কাপ চা বানাতে বলবে। রুমে যেতেও খানিক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আয়না বের হয়। ওকে দেখে বোঝার উপায় নেই ওর মনে কি ঝড়টায় না গেছে। বেরিয়ে এসে দেখলো সমুদ্র টিভিতে খেলা দেখছে। মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ আর আজ খুব বাজে খেলছে। সমুদ্র আয়নাকে দেখা মাত্র টিভি অফ করে দেয়। আয়না প্রশ্ন করে, অফ কেন করলেন? বউর সামনে থাকলে টিভি দেখা ঠিক হবে না। আয়না বিরক্ত হয়ে চলে যায়। ফাহাদ সাহেব কিছুতেই মাত্রাতিরিক্তভাবে বাড়াবাড়ি করেন। আজ নিজেই বাসা জ্বলছে, নিজের বাসা জ্বলছে, নিজের মেয়ে রেগে আছে, তবুও মেয়ে জামাই আপ্যায়নে কমতি রাখেন না। সমুদ্রকে কল করেছিলেন তিনি এমনি কথাবার্তার জন্য। কথার ফাঁকে বললেন আয়না সারাদিন মাথা ব্যথার জন্য শুয়ে আছে। এটা শুনে সমুদ্র আসবে বলে জানায়। এরপর তিনি হালিমা বুয়াকে দিয়ে খাসির মাংস, মুরগির মাংস আর রূপচাঁদা মাছ রান্না করতে বলেন। সমুদ্রকে ডিনার করতে দিলেন, কিন্তু নিজে না খেয়ে রুমে ঢুকে পড়ে। সমুদ্র অল্প খেয়ে আয়নার রুমে যায়। আয়না তখন বেডের উপর অযথাই গোছানো কাপড়গুলোর ভাঁজ খুলে ফের গোছাচ্ছে। এসব ইচ্ছে করেই করছে যেন ব্যস্ত থাকা যায়। সমুদ্রকে একটা গুছিয়ে রাখা ওড়না হাতে নেয়। এরপর বলে, গোছানো জিনিস এলোমেলো করছো কেন? আয়না রাগান্বিত গলায় বলে, আমার কাপড় আমি যা ইচ্ছা করব, আপনার এত কি? আমার বউয়ের কাপড় তাই এত কিছু। তোমার একটা ওড়না নিয়ে যাই। ওড়না নিয়ে আপনি কি করবেন? কিছু করব না, জাস্ট আমার আলমারিতে রেখে দেব। আমার আলমারিও বিবাহিত ব্যাচেলর। মেয়ে মানুষের ছোঁয়া চাই ওর। কি কান্নাকাটি করে প্রতি রাতে জানো না তো? সেদিন বলেছিল আমার কাঠের তাকে আর জিন্স প্যান্ট চাই না। মেয়েদের কাপড় সাজিয়ে রেখে আমাকে ক্ষমা দাও, এজন্য নিয়ে যাচ্ছি তোমার ওড়না। আলমারির দুঃখে আমিও দুঃখিত। আয়নার এত পরিমাণ হাসি আর মেজাজ গরম দুটো একসাথে হলো। আচমকা সমুদ্র তার হাতে টেনে ধরে নিজের সামনে দাঁড় করায়। এরপর বলে, আর কত রাগ করে থাকবে? আয়না সত্য বলতে সমুদ্রের উপর রাগ অনেকখানি কমে এসেছে। ওর এক্সপ্রেশন এত ডাউন ছিল, ভেবেছিল সমুদ্র আর কোনোদিন আসবেই না, ফোনও দিবে না। কিন্তু ও এসেছে, এতেই খুশি আয়না। ওর লাইফে প্রথম পুরুষ হলো সমুদ্র। ওর উপর অটোমেটিক রাগ কমে আসে, কিন্তু অভিব্যক্তিতে প্রকাশ পায় না। সমুদ্র ওড়না টান মেরে পকেটে ঢুকালো। আয়না অসন্তোষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাঁতে দাঁত চেপে বলে, আমার ওড়না ফেরত দেন, লাগবে আমার। আয়না মনে মনে ভাবে, এই লোকটা এত পিকিউলার কেন? ওড়না দিয়ে তার কাজটা কি? মন যাচ্ছে এক্ষুনি 4টে ওড়না ওনার গলায় ছড়িয়ে দিতে। যত সব। কিছুক্ষণ পরে সে আয়নার দিকে ঝুঁকে এসে ওর কোমর আলতো করে ধরে, চোখে ঠোঁট গোল করে ফু দেয়। নিজের মুখটা একটু সামনে আগাতেই সিগারেটের বাজে গন্ধ ভেসে আসে। বিরক্ত হয় আয়না। ডাক্তার হয়ে সিগারেট খায়, তার উপর ওর একদম সিগারেটের স্মেল পছন্দ না। সিগারেটের গন্ধে তো আপনার পাশে থাকা যাচ্ছে না, প্লিজ দূরে বসেন। সমুদ্র বলে, ঘরে বউ আসলে সিগারেটের প্যাকেট ভুলেও খুলে দেখব না, তখন তো অন্য প্যাকেট খুলতেই টাকা যাবে। অন্য প্যাকেট বলতে কি মিন করছেন? কাপড় আর থালা বাসন মাজার সাবানের প্যাকেট। ডাবল মিনিং নিচ্ছ কেন? আয়না পাগলের কথায় সাড়া দেওয়ার প্রয়োজন মনে করে না। তোমার বাবা ডিনার করলো, কিন্তু ডেজার্ট তো দিল না। আয়না ভ্রুকুচকে তাকাতেই ওকে মুহূর্তের মধ্যে সমুদ্র নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়।
আয়না পিলে চমকে উঠে দূরে সরে আসতে চায়। সমুদ্র বাধা মানে না, দরজা খোলা। আচ্ছা, আপনার কি কাণ্ডজ্ঞান নেই, কমন সেন্সের অভাব? সমুদ্র চোখ বুলিয়ে দেখে আসলে দরজা অল্প একটু ফাঁকা হয়ে খোলা আছে। আফসোস হলো তার কেন লক করে আসলো না ভেতরে। ম্যাডামের রাগ অনেকটাই কমে গেছে, ভালো সুযোগ ছিল, এটাও হাতছাড়া হলো। ধ্যাৎ, দরজার উপরে এত রাগ উঠলো, পারলে দরজা ভেঙে গুড়িয়ে দিত। সে নিজের পক্ষে সাফাই গিয়ে বলে, ঘরে জামাই থাকলে তোমার ফ্যামিলির কেউই আসবে না, ট্রাস্ট মি। সরেন তো। তারপর সে বলে, অন এ সিরিয়াস নোট, তুমি দুপুরে খাওনি, এজন্য তোমার বাবা সহ পুরো পরিবার না খাওয়া। সবাই তোমার জন্য না খেয়ে আছে। তোমার দাদা ভাইয়ের গায়ে জ্বর, কাশছে অনেক, তিনিও খাননি। এভাবে বেঁকে বসে থেকে ওদের কষ্ট দিও না, একসাথে সবাইকে নিয়ে ডিনার করো। সমুদ্রে আরও তাল বাহানা করতো আজ থেকে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ কোথা থেকে মিনি ছাড়া পেয়েছে। ও ফাঁকা অংশ দিয়ে আয়নার রুমে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সমুদ্র বিড়াল দেখা মাত্র চিল্লাপাল্লা শুরু করে। ওকে দেখে মনে হচ্ছে কেউ সমুদ্রের লেজে আগুন জ্বালিয়ে দিয়েছে। মিলিও যেন বেশ মজা পায়। সে সমুদ্রের দিকেই ছুটে যায়। সমুদ্র দ্রুত বিছানায় উঠে পড়ে। এরপর ভয়ার্ত সুরে বলে, বিড়ালকে বের করে দাও, দাও না প্লিজ, ওকে সরাও। আয়না এতক্ষণে সমুদ্রকে শায়েস্তা করার কোনো পন্থা পায় না, হলে এই লেজ কাটা শেয়ালটাকে কোনোভাবে যুক্তি দিয়ে হারানো যায় না। সে মিলিকে কোলে তুলে নিয়ে বলল, মিলি কেন যাবে? এটা মিলির বাসা। যারা বিড়াল ভয় পায় তারা যাক। সমুদ্র বেড থেকে নামতে চাইলে ফের ও মিলিকে ছেড়ে দিল। মিলির কাছে সমুদ্র একটা জোকারের মতো বোধ হয়। মিলি লেজ নাড়িয়ে হাঁটা দিল ও লাফালাফি করে। খুব মজার ঘটনা। মিলি লেজ নাড়িয়ে সমুদ্রের দিকে ছুটে। সমুদ্র দ্রুত বেডে উঠে পড়ে। আয়নাকে উদ্দেশ্য করে বলে, এই প্লিজ ওকে সরাও। না, মিলি এখন খেলবে। আপনার সমস্যা কেন এত? সমুদ্র বলে, তুমি বিড়ালটাকে কোলে নাও, আমি যাচ্ছি, বাট ওয়ান কন্ডিশন, ভুলে ওকে ছেড়ে দেবে না। আচ্ছা। সমুদ্র বেড থেকে নেমেছিল, কিন্তু আয়না মিলিকে ছেড়ে দেয়। কন্ডিশন মানে না। বেচারা সমুদ্র পায়তারা করছিল আজ বউয়ের বাড়ি রাতে থেকে যাবে, কিন্তু ভাগ্য অসহায় হলে যা হয় আর কি। এই বয়সে এসেও বিড়ালের ভয়ে আয়নার বাসা থেকে এক প্রকার ছুটে বেরিয়ে আসে সে। বিড়ালটাও খুব পাজি, তাকে দেখেই তার পিছু ছুটে। কেন রে ভাই, কি দোষ তার? গত 2 দিন ধরে আয়নাদের বাসার পরিবেশ খুব একটা অনুকূল অবস্থায় নেই। সময় মাফিক সব হচ্ছে, কিন্তু তবুও ঝড়ে ভেঙে পড়া গাছের মতো করুণ দশা সবার। ফাহাদ সাহেবের দ্বিতীয় বিয়ের খবর বয়োজ্যেষ্ঠদের গুটি কয়েকজন জানতেন, তবে এখন খোলাসা হওয়ার পর ফ্যামিলি সকলে জেনে যায়। আয়না সবচেয়ে আশ্চর্য লাগে, বেশিরভাগ মানুষজনই ফাহাদ সাহেবের পক্ষ নিয়ে কথা বলে সরে পড়েছে। গ্রামের বাড়ি থেকে এক ফুপু কল দিয়েছিল, ইনিয়ে বিনিয়ে কিছু সৌজন্যতামূলক কথা বলল, এরপর সরাসরি জিজ্ঞেসই করে ফেলে, শুনলাম ফাহাদ সাহেব আরেকটা বিয়ে করেছে। মেয়েদের বিয়ে দেওয়ার বয়সে নিজেই বিয়ে করলো। আয়নার ওই সময় ভীষণ রাগ, কষ্ট, ক্ষোভ, বেদনায় মন পিষিয়ে ওঠে। উনি অবশ্য পরে বলেছিল, বিয়ে করে নাকি ভালো করেছে, একা কতদিন থাকা যায়, এসব কিছু ভালো সুশীল কথা বলে দ্বিতীয় দফায় খোঁটা মেরে জিজ্ঞেস করলো, তার নতুন জামাই আর নতুন বউ নিয়ে গ্রামে আসিও, নতুন মানুষদের গ্রাম ঘোরায় নিয়ে যাইও। আয়না হতভম্ব হয়ে পড়ে। মানুষজনের ভাবে কেন তাকে খোঁচা মেরে কথা বলছে, বলবেই বা না কেন? তবে কেউ কি একবারও তাদের 2 বোনের দুঃখ বোঝার চেষ্টা করে না? আয়নার মন খুব খারাপ হয়, কেমন বিষাদে ছেয়ে যায় মন। এতটাও মডার্ন না যে মায়ের রিপ্লেসমেন্ট কেউ সয়ে নেবে। সকালের নাস্তার জন্য ফাহাদ সাহেবের আয়নাকে ডাকতে আসলেন। গত 2 দিন ধরে 2 বোনের কেউ ঠিকঠাক মতো তার সঙ্গে কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না। ফাহাদ সাহেব নম্র গলায় আয়নার রুমের দরজা ধাক্কালেন, তারপর বলে ওঠে, আয়ু নাস্তা করতে আসো, ক্লাস আছেন আজকে? আয়না জবাব দেয় না ভেতর থেকে। ফাহাদ সাহেব দরজা খুলে ভেতরে উকি দেন। ওই সময় আয়নার একটু আগের কথা গুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর এখন বাবাকে দেখা মাত্র রাগের মাত্রা যেন ফুটন্ত তেলে পানির ছিটা দেওয়ার মতো। বাবার জন্য তাকে সবাই যা ইচ্ছে তাই বলছে, অপমানিত হওয়ার সুযোগ করে দিল। সে ঝাঁঝালা কণ্ঠে বলে ওঠে, আব্বু তুমি এক্ষুনি আমার রুমে থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছা করছে না। ফাহাদ সাহেব বেশ খানিকটা আহত হলেন, সেই সঙ্গে হতবুদ্ধি হয়ে পড়েন। আয়নার স্বভাব খুব শান্তশিষ্ট ধরনের, ঝগড়াঝাটির মধ্যেও নেই, বরং মিষ্টি ভাষী আর হাসি খুশি ধরনের। আয়নাকে এভাবে চিল্লাতে দেখেনি এর আগে।
বরং তাদের বাসায় এমন চিল্লাপাল্লা অশান্তি এর আগে কখনোই হয়নি। কাজেই আয়নার চিৎকারের আওয়াজে ফাহাদ সাহেবের মা সালেহা বানু এগিয়ে আসেন দেখার জন্য। আয়নার চোখে তখন জল ছিল। সে আবারও চিৎকার করে বলে, তুমি এখন আমাদের বাসায় আছো কেন? যাও, তোমার দ্বিতীয় স্ত্রীর কাছে যাও, এক্ষুনি যাও বাবা, আর কোনোদিন আমাদের কাছে আসবে না। ফাহাদ সাহেব বুঝলেন আয়না এখনও রেগে আছে। রেগে থাকাটা অস্বাভাবিক না। শাইলা অগ্রিম জানিয়ে দিয়েছে, যেহেতু সংবাদ পাওয়া মাত্র ও সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেনি, নীরব ছিল। কাজেই বাসায় গিয়ে পরবর্তীতে ফাহাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। জানার পর বুঝে পাচ্ছিল না কি করা উচিত। আবার অন্য কারো বাসায় ছিল, সঙ্গে নতুন জামাই, সবটা চেপে গেছে। বাসায় যাওয়ার পর তোলপাড় শুরু হবে। শায়লার কথাই ঠিক হলো। 3 দিন ধরে বাসার পরিবেশ অস্বাভাবিক। আয়না বাবার সামনেই দরজা লাগিয়ে দেয়। ফাহাদ সাহেবকে সালেহা বানু সান্ত্বনা দিয়ে বলে, আয়ু বাবুর মনটা খুব নরম, এজন্য কষ্ট পাচ্ছে বেশি। ওর ব্যবহারে মনে কিছু নিস না। না, মনে কিছু নেইনি, বুঝতে পারছি ওর খারাপ লাগবে। ফাহাদ সাহেব আলিয়াকে ডাকলেন, কিন্তু আলিয়াও ঘুমে আছে। উনি একাই নাস্তার টেবিলে বসে পড়লেন। 2 মেয়েকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। খাওয়ার মাঝে বলে ওঠে, আমার অফিসের কাজে চিটাগং যেতে হবে 3 দিনের জন্য। লকারে টাকা আছে, প্রয়োজন হলে খরচ করবে। এরপর হালিমা বুয়াকে ডাক দিলেন। হালিমা বুয়া রান্নাঘর থেকে বের হয়ে আসেন দ্রুত। ফাহাদ সাহেব বলেন, হালিমা আপা, এই 3 দিন বাসায় মাছ রান্না করবেন না। ওদের 2 বোনের মাছ পছন্দ না। ওরা যা খেতে চায় ড্রাইভারকে দিয়ে বাজার করিয়ে রান্না করে দেবেন। আচ্ছা ভাই সাহেব। ফাহাদ সাহেব ফের আয়নার রুমের সামনে গিয়ে বলল, আয়ো, আমি যাচ্ছি অফিসের কাজে 3 দিনের জন্য চিটাগং। দাদা দাদির যত্ন নেবে। বন্ধ দরজার ওপাশ থেকে কোনো সাড়া এলো না। আলিয়ার যখন ঘুম ভাঙে তখন বেলা 11টা। ঘুম থেকে উঠেই দেখে রুমের মধ্যে হালিমা বুয়া কাপড় ভাঁজ করছে। ওনার ইতিমধ্যে দুপুরের রান্না বান্না শেষ বোধ হয়। 12টার পর থেকে হালিমা বুয়া টিভি দেখা শুরু করে সব কাজ শেষ করে। আলিয়া উঠে বসে। আজকে নাস্তা কি? হালিমা বুয়া বলে, ছোট আপামনি, এই বেলায় কেউ নাস্তা খায়? আপনি একেবারে দুপুরের ভাত খান। আলিয়া চোখ কষলে ফোন হাতে নিতেই সামান্য অবাক হয়। শ্রাবণ মেসেজ পাঠিয়েছে। শ্রাবণের মেসেজ দেখতেই একটু ভালো লাগে। পরক্ষণেই ফোন রেখে দেয়, সিন করে না। শ্রাবণ হলো আপার শ্বশুরবাড়ি থেকে আসা গেস্টের কার যেন ছেলে। মেহেদির দিনে একসঙ্গে অনেকক্ষণ ছিল তারা, সেই সুবাদে পরিচয়। এরপর হুট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। দেন প্রায় প্রতিদিনই মেসেজ দেয়। আলিয়ারও অবশ্য ভালোই লাগে ওর সাথে কথা বলতে। এর আগে কোনো দিন এভাবে কোনো ছেলের সঙ্গে চ্যাট করেনি, কারণ বাবার স্ট্রিক্ট বারণ আছে, কোনো ছেলের সঙ্গে প্রেম করা যাবে না। তবে বাবা নিজেই যে কাজটা করলো, এরপর আলিয়ার বাবার উপর ভীষণ ক্ষোভ। সেই ক্ষোভ থেকে বাবার বানানো সব রুলস ব্রেক করার জন্য উঠে পড়ে লেগেছে সে। এতদিন শ্রাবণকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু গত 2 দিন ধরে ওর সাথে ভাব জমাচ্ছে। আলিয়া ঠিক করেছে, সে হয় পালিয়ে বিয়ে করে বাবাকে শিক্ষা দেবে, আর তা না করতে পারলে বাবার পছন্দ করা ছেলেকে ডিচ মেরে বিয়ের দিন সব সোনাদানা নিয়ে ফেঁকে যাবে। এতেও বাবার অনেক বেইজ্জতি হবে। এভাবে প্রতিশোধ নিতে চায় সে, কিন্তু পালাবে যে? কার সাথে পালাবে? লাগেজের সঙ্গে তো আর পালাবে না, একটা বয়ফ্রেন্ড তো লাগবেই। কই থেকে পাবে বয়ফ্রেন্ড? তখনই খেয়াল হলো শ্রাবণ তাকে কেন যেন খুব পটানোর চেষ্টা চালাচ্ছে। এর আগেও একজন এমন করেছে, কিন্তু ওকে আলিয়া বিন্দুমাত্র পাত্তা দেয় না। একেবারে ছাপড়ি টাইপ ছেলে ছিল। কিন্তু শ্রাবণ এমন না, ওই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। এখন ইকোনমিক্সে পড়ছে, 3rd ইয়ার, তাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওকে পাত্তা দেওয়া যায়, সব দিক থেকেই চলনসই সে। আলিয়া যখন নাস্তা করতে রুমের বাইরে যায়, ততক্ষণে আয়না বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। আয়নার মন মেজাজ খুব খারাপ হয়। এত বিরক্ত আর ইরিটেটেড এর আগে কোনো দিন লাগেনি। সকাল 9টা 10-এ একটা ক্লাস ছিল, আরেকটা হওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু হুট করে দুপুরে ক্লাস ক্যান্সেল হয়ে যায়। তার সেকশনের বাকি ফ্রেন্ডরা ক্লাস ক্যান্সেল হওয়ার আনন্দে বেশ ফুর্তিতে আছে। ক্লাস ক্যান্সেল হওয়ার আনন্দে এদিকে ওদিকে সারা পৃথিবীর মতো আনন্দ। যত আনন্দ তা দড়িপাল্লার আরেক দিকে। আয়নার ধারণা পোলাপান সবচেয়ে খুশি হয় ক্লাস ক্যান্সেল হলে। সে সহ আরও 7-5 জন ফ্রেন্ড টিএসসির দিকে এগিয়ে গেল। আজ রোদ একদম মাথা বরাবর, সূর্যের তেজ আজ বেজায়। ধু ধু রোদে টিএসসির সামনে এক প্রকার বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। হাতে একটা লেবুর শরবতের গ্লাস।
এমন সময় সমুদ্রের কল আসে তার নাম্বারে। রোদের চোখ মুখ কুচকেই সে ফোন রিসিভ করে। হ্যাঁ আয়না, তুমি কোথায়? আয়না একবার ভাবলো, বলবে বাসায় আছে। আয়না ভাবলো একবার বলবে বাসায় আছে। দুপুর টাইম যদি বাসায় চলে আসে, সে ভেবে সত্যটাই বলে দেয়। ভার্সিটির সামনে টিএসসিতে ফ্রেন্ডের সঙ্গে আছে। হ্যাঁ তো, আমি শাহবাগের দিকে একটা কাজে এসেছি, 3টা মিনিট দাও, আসছি। আয়না কানে ফোন দিয়ে নিয়ে চোখ বড় বড় করে। উনি এদিকে আবার কি করতে এলো? শাহবাগে কাজে আসলে কি টিএসসি এসে দেখে যেতে হবে নাকি? আয়না লেবুর শরবত হাতে দাঁড়িয়ে থাকে। পাশে তার 5জন ক্লাসমেটের কেউ বসে বা কেউ দাঁড়িয়ে আছে। বাবরি চুলের সুব্রত ও কাঁধে গিটার নিয়ে বসে আছে রোদের মধ্যে। কোনো হেলদোল নেই। আয়না ভাবে ওর আসলে সিএএসি নেওয়া উচিত হয়নি। চারুকলাতে যেত, সারাদিন ভাবুক হয়ে ভাবতো আর ক্যানভাসে রং রং তুলি নিয়ে খেলতো। ওইদিকে অর্পাও দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। আসলে ভার্সিটি লাইফে সবারই নিজের একটা বাউন্ডারি থাকে, যে যার মতো যাকে নিয়ে ব্যস্ত। শুধু ফ্রি টাইমে বন্ধু নিয়ে আড্ডা। প্রতিবার সুব্রত কাজল ওরা সিলেট যাওয়ার প্ল্যান করে। ওদের ক্লাসে একজন চাকমা ফ্রেন্ড আছে, ওদের বাড়িতে ঘুরতে যাবে অথবা সৌব্রতের গ্রামের বাড়ি নেত্রকোনা যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু দ্বিতীয় বর্ষে এসেও তা কার্যকর হয় না। আয়নার ঘোর কাটে আয়নার ঘোর কাটে যখন কেউ তাকে পেছন থেকে ডেকে ওঠে, আয়না। আয়না সহ ওর বাকি ক্লাসমেটরাও ফিরে তাকালো। সে দেখলো সমুদ্র এসেছে, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আজকেও হালকা নীল রঙের একটা ফরমাল শার্ট পরেছে, কিন্তু ইন করেনি। নীলচে রঙের মুড়ির সঙ্গে ওর শার্ট দারুণ ম্যাচিং হয়েছে। দূর থেকে আয়নাকে তাকাতে দেখেও সে হেসে দেয়। আয়নার ওই সময় খুব ব্যাকুলতা অনুভব হয়। কেন যেন মায়া আসে ওর প্রতি, নিজের জন্য মায়া লাগে। কেমন অদ্ভুত অজানা একটা অনুভূতি মনের কোন জোরে কোনখানে জানি পাখা ঝাপটায়। টের পায় কিন্তু বুঝে উঠতে পারে না। নারী হওয়ার দুর্ভাগ্যের মধ্যে অন্যতম হলো নিজের অনুভূতি নিজেই বিশ্লেষণ করতে না পারা। এই মুহূর্তে তার কেমন খামখেয়ালি অনুভূত হচ্ছে। মনে হচ্ছে 2 হাত মেলে কোনো ভিন দেশে উড়াল দিতে। ওনার হাসি মুখের দিকে তাকাতেই কান্না পাচ্ছে। মনে হচ্ছে সামনে গিয়ে হাতটা ধরে শাসিয়ে বলতে, শুনুন মিস্টার রোশন, আজ থেকে আপনার ওই সুন্দর দুটো চোখ অন্য মেয়েদের দেখাবেন না ভুলেও। রাস্তায় বের হওয়ার সময় চোখ বেঁধে বের হবেন। এখন উনি যদি প্রশ্ন করেন, চোখ বেঁধে বের হলে তো দুর্ঘটনা ঘটবে। তখন আয়নার কাছে উত্তর থাকবে না, ব্যাখ্যা থাকবে না। কিন্তু এত সুন্দর মিষ্টি অনুভূতির মধ্যেও দৃষ্টি একটা স্মৃতি ভেসে আসে। তবুও একটা কিন্তু রয়ে যায় কোনো এক পঠিত পাতায়। সমুদ্র রাস্তা ক্রস করে তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, এই রোদের মধ্যে দাঁড়িয়ে কেন? ছায়া নিচে যাও। আয়নাকে এই প্রথমবার ফ্রেন্ড ব্যতীত কোনো অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলতে দেখে অর্পা অবাকই হয়। ওর খেয়ালই ছিল না বান্ধবীর বিয়ে হয়েছে। অবশ্য সুব্রত আর কাজলের মনে হলো এটা নিশ্চয়ই দুলাভাই, কারণ বিয়ের ছবি দেখেনি। আন্দাজে কিছু বলাও যায় না জন্য চুপ থাকে। অর্পা একটু ঠোঁট কাটা স্বভাবের, বলে ফেলে, এই লম্বুটা কে রে দোস্ত? তোর সঙ্গে কেন কথা বলে এই লম্বু বেটা? আয়না এত বেশি অস্বস্তিতে পড়ল, সে সমুদ্রের পানে তাকায়। ও মিটমিটিয়ে হাসছে। আয়না আস্তে করে বলে ওঠে, ওনার নাম সমুদ্র, আমার হাজবেন্ড, তোদের দুলাভাই। কথাগুলো বলার সময় ওর নিজের গলার স্বর কেঁপে ওঠে। লাজে কিঞ্চিত পরিমাণ গালের ফোলা অংশে লাল রক্তিমাভা ফুটে ওঠে। সবাই নড়ে চড়ে উঠল। এরপর সমুদ্রের সঙ্গে কথা বলা শুরু করে। অর্পা ক্ষমা প্রকাশ করলো। ভাবুক সুব্রত গিটার বের করে এনে বলে ওঠে, আয়না আর দুলাভাইয়ের জন্য 2 লাইন গাই। গরিবের তরফ থেকে ছোট্ট উপহার। ও গিটারের টুংটাং আওয়াজ তুলে। টিএসসির মোড়ে এমন গিটারিস্ট গোয়ানিশ ডিসুজা হরহ খুঁজলে পাওয়া যায়। যে হাতে জাভা পাইথনের কোটিং তোলার কথা, সে হাতে কি অবলীলায় গিটারে সুর তোলে, গেয়ে ওঠে। আমি প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রব দিশেহারা, বড় দিশেহারা। আয়নার গান শোনা মাত্র আরও একবার কি ভীষণ প্রখর এক অনুভূতি হন্য হয়ে বুকের মাঝ বরাবর তীব্র স্রোতের ন্যায় আসতে পড়ে। আসলেই হুট করে মনে হচ্ছে আশেপাশে কোথাও ভ্যাপসা গরম ভাব নাই। সূর্যের তেজ উনি আসার সঙ্গে সঙ্গে নিভে গেছে কি? অতিরিক্ত কোলাহল, রিকশার হর্ন, কাকের কাকা,
গাড়ির বিকট শব্দ, মানুষজনের হইচই উপেক্ষা করে সুব্রতের গাওয়া 2 লাইনে কি দারুণ জমে যায়। আয়না এক ধ্যানে সমুদ্রের পানে তাকিয়ে থাকে। সাহিত্য এত সুন্দর কেন? আরও সুন্দর বোধহয় শিল্পীরা, যারা সাহিত্যকে প্রাণ দেয়। তার চেয়েও সুন্দর বোধহয় সদ্য প্রেমে পড়া কোনো তরুণীর চোখে তার সেই প্রেমিক। 2 লাইন গাওয়ার পর সুব্রত থেমে যায়। এরপর আয়নার সব ফ্রেন্ড তাদের একমাত্র দুলাভাইকে বলল ট্রিট দিতে। সমুদ্রও রাজি। ওরা অবশ্য বেশি কিছু চায় না, টিএসসির মোমো আর ফুচকা খায়, ওতেই আনন্দ যেন। সুব্রত বলে, দুলাভাইকে ডিপার্টমেন্ট ঘুরিয়ে নিয়ে যা। আয়নার ইচ্ছা ছিল না, তবে সমুদ্রের ইচ্ছা হলো ওর ডিপার্টমেন্ট দেখবে। অগত্যা বাধ্য হয়ে নিয়ে গেল এই ইউনিটের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিএসই শাখায়। ওদের ক্লাসরুম আজ ফাঁকা ছিল। ডিপার্টমেন্টের সামনে ওখানটায় কয়েক মিনিট পার করে ফিরে আসবার পথে আয়নার মেজর কোর্সের ফ্যাকাল্টিস্টের সাক্ষাৎ ঘটে। স্যার আয়নাকে সিআর সুবাদে চেনেন। স্যারও অনেক রসিক লোক, মজা নিয়ে পড়ায়। ওনার ক্লাস হাসি মাস্ট, এজন্য আয়নার প্রিয় শিক্ষক উনি। করিডোর বা ভার্সিটির যে কোনো জায়গায় দেখা হলে শিক্ষার্থীদের দুটো প্রশ্ন করে, কেমন আছো আর কোথায় যাও। আজও ব্যতিক্রম হলো না। উনি সালামের জবাব দিয়ে প্রশ্ন করলেন আয়নাকে উদ্দেশ্য করে। এরপর সমুদ্রকে খেয়াল করলো। সমুদ্র পোশাক আশাক দেখেই বোধ করি বুঝলেন ছাত্র না। পুনরায় জিজ্ঞেস করলো, কে তুমি বাবা? সমুদ্র একবার আয়নার দিকে তাকায়, এরপর নিজ থেকেই সুন্দর করে সালাম দিয়ে যথেষ্ট ভদ্রভাবে বলে, স্যার আমি আয়নার স্পাউস। স্যার শুনে বেশ খুশি হলেন। ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তানের সমতুল্য ভাবেন। ওদের সুখী পরিবার দেখেই ভালো লাগে। তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, সে দোয়া দিলেন। এরপর জিজ্ঞেস করলো, বাবা তুমি কিসে পড়েছো? তুমিও ইঞ্জিনিয়ারিং নাকি? না স্যার, আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি, সিডনি, অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছি। মাশাআল্লাহ, তুমি তো তাহলে আমাদের সিএসই ডিপার্টমেন্টের জামাই। আবার এসো কেমন? জামাই বলে কথা। স্যার যেতেই সমুদ্র শব্দ করে হেসে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বলে, ইন্টারেস্টিং তো।